এখনো কিন্তু আমাদের সমাজে চাষা ভূষা শব্দটাকে সম্মানের সাথে দেখা হয় না। এখনো কিন্তু সমাজে কোনো একজন প্রতিপক্ষকে নেতিবাচক কিছু বলতে গেলে রিক্সাওয়ালা কথাটা বলা হয়। আমরা কুলিদের কথা কিন্তু তুলি না এখন আর, অ্যাজ ইফ কুলিটা এখন আর বাস্তবতা নাই, কিন্তু এটা কিন্তু এখনো বাস্তবতা। ফলে আমি যতই জাস্ট ট্রানজিশনের কথা বলি, রাষ্ট্রের সাথে আলোচনার কথা বলি, খুবই জরুরি যে আমরা এটা বুঝবার চেষ্টা করি যে শ্রমিক যারা আছেন, শ্রম যারা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে সম্মানের চোখে আমাদেরকে দেখতে হবে। তাদের মজুরি বাংলাদেশের একটা অর্থনৈতিক বাস্তবতায় কোনো সময় শিল্প প্রতিষ্ঠান হোঁচট খেয়ে যায়, সে সময় রাষ্ট্রের একটা সেফগার্ড মেকানিজম থাকতে হবে। এখানে ট্রেড ইউনিয়নের কথা অনেকবার উচ্চারিত হয়েছে, অন্য অনেক দেশের ট্রেড ইউনিয়ন আছে, আপনারাও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময়ই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। কিন্তু যখন আমি একটা অধিকার রক্ষার আন্দোলন করি, অধিকার মানেই এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, ইট কান্ট বি আ নন পলিটিক্যাল এজেন্ডা। কিন্তু দেখা যায় আমার পলিটিক্যাল এজেন্ডার সাথে আমি আমার পার্টি এজেন্ডা আলাদা করতে পারি না। এবং আমরাও দেখি শুধুমাত্র ট্রেড ইউনিয়নে না, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্বাচনেও আমরা দেখি যে সময় যে দল ক্ষমতায় থাকে সে সময় তাদের মতাদর্শী লোকেরাই বিজয়ী হয়। এইখানে আপনি ব্যালেন্সটা কেমন করে আনবেন আমাকে বলেন। যে রাষ্ট্র যদি শ্রমিক সহায়ক আইনি কাঠামো না করে, তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ট্রেড ইউনিয়ন পলিটিক্যাল থেকে নন পার্টিজান হয়ে, পলিটিক্যাল থাকবে কিন্তু নন পার্টিজান হয়ে নেগোশিয়েট করবে। এই ক্ষেত্রটা কিন্তু আমরা আসলে এখনো সাফল্যের সাথে সন্তোষজনকভাবে তৈরি করতে পারি নাই। এবং আমরা যখন সরকারের ভুল ধরব, অবশ্যই ধরতে হবে, কারণ সরকার তো আমাদের সরকার, অবশ্যই সরকারের যে সরকারই থাকুক না কেন আমরা ভোট দিলে নির্বাচিত হবে। বাস্তবতা ভিন্ন ছিল বলে ভিন্ন আবহে ছিলাম। তো সেই সরকারের যেমন আমরা ভুল ধরবো, আমাদের কিন্তু ট্রেড ইউনিয়নেরও একটা আত্মবিশ্লেষণের সুযোগ আছে, একটা বড় জায়গা আছে। যে এই আত্মবিশ্লেষণটা যদি আমরা করি যে কোথায় আমার দিস ইজ মাই পলিটিক্যাল এজেন্ডা, কিন্তু এইটা আমাকে আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিপ্রায় আকাঙ্ক্ষা এটার ঊর্ধ্বে উঠে গিয়ে এটাকে দেখতে হবে। এটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের কেন শ্রম অধিকার গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা মেহনত করে খেতে হবে আমাদেরকে, তাই তো? কিন্তু অনেক জায়গায় তো আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোই গড়ে ওঠে নাই। যেমন কৃষকদের ক্ষেত্রে কৃষি ঋণ দেওয়ার যে শর্ত, সেই শর্ত যদি আমরা মেনে নিতে চাই, তাহলে কৃষকের জন্য ঋণ পাওয়া কিন্তু খুবই কষ্টের ব্যাপার। মৎস্যজীবীতে আসেন, সরকার জলমহল নীতিমালা করেছে, সেই নীতিমালায় বলেছে জলমহলগুলো ইজারা দেওয়া হবে প্রকৃত মৎস্যজীবীদেরকে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, কোন প্রকৃত মৎস্যজীবী সংগঠন 30 লক্ষ টাকা জমা দিয়ে ইজারা নিতে পারবে? তো সরকার তাহলে প্রথম থেকেই জানে যে মৎস্যজীবীরা এটা ইজারা নিবে না, তারপরেও এটা নীতি করে একটা গ্রিন ওয়াশিং হয় যে মৎস্যজীবীদেরকেই কিন্তু আমরা দিচ্ছি। কিন্তু আসলে মৎস্যজীবীর পিছনে কারা থাকে এটা আমরা জানি। আমরা এটা দেখেছি না যে অনেক বড় বড় রাজনীতিবিদেরা নিজেদেরকে পেশা হিসাবে লেখেন মৎস্য চাষ, এটা করলে আবার এক্সামশন পাওয়া যায়, ট্যাক্স দিতে হয় না। গত কয়েকদিনে দেখলাম যে পত্রপত্রিকায় 9 জন কৃষকের মৃত্যু সংবাদ এসছে। কৃষকরা আত্মহত্যা করছে। এই প্রবণতা যদি আমরা এখনই সেফগার্ডগুলো ইন্ট্রোডিউস না করি এবং আমরা যারা আজকে এখানে আছি আমাদের আউটরিচ না বাড়াই, এই প্রবণতাগুলো কিন্তু বাড়বে। একটা সামাজিক সেফটি নেটওয়ার্কও থাকা দরকার, একটা রাষ্ট্রীয় একটা সেফটি নেটওয়ার্কও থাকা দরকার। ওরা কেন আত্মহত্যা করে? ওরা যেই দামে ওরা সেচ কিনে সেই দামটা ওরা পরিশোধ করতে পারে না। ওরা সেচটা কিনবার জন্য ঋণ নেয়, ওই ঋণটার টাকাটা ওরা পরিশোধ করতে পারে না। তাহলে সেচটাকে আমার সহজলভ্য কেমন করে করা যায়, কোন কৃষকের কাছে আমি এটা সহজলভ্য করব, এই মেকানিজমগুলো আমাদের ঠিক করতে হবে। আপনারা যে এখানে 12 দফা দাবি দিয়েছেন, আমি যেহেতু এখন 1 বছর সরকারে কাজ করেছি, কয়েকটা কথা ফ্র্যাঙ্কলি বলি।
আমি যখন বেলায় কাজ করতাম একটা কঠিন ভাষায় লিগ্যাল নোটিশ দিতাম, দিয়ে আমার খুব ভালো লাগতো, সত্যি কথা বলে দিছি। কিন্তু আপনি জানেন আপনার এই সত্যি কথাগুলো কেউ মন দিয়ে পড়ে না, পড়ার ওই আবহই ওখানটাতে নেই। একটা যে আবহ থাকতে হয় যে মানুষ কি বলতেছে শুনি, সোশ্যাল মিডিয়ায় কি হলো ওটা শুনি, ইউটিউবে কি হলো ওটা শুনি, কিন্তু সাধারণ একটা জনগণ যে চিঠিটা দিল, চিঠিটা যে পড়ে একটা ব্যবস্থা নিতে হবে, এই মেকানিজম, এটা কোনো আমলাতন্ত্রের দোষ না, এই মেকানিজম ডেভেলপ করেনি তো কখনো। তো আমরা খুব খুশি হই যে আমরা চিঠি লিখছি, সরকারকে বলছি, চিঠি লিখলে আসলে অত কাজ করে না। ফলে এই দাবিগুলো দিলেন শুনলাম, কিন্তু খুব ভালো হয় যে এই দাবিগুলোর জন্য ওয়ার্ক প্ল্যানও যদি তৈরি করেন, প্রত্যেকটা দাবি বাস্তবায়ন করতে কোন কোন ক্ষেত্রে কি কি নীতিগত পরিবর্তন দরকার, কি কি ইন্টারভেনশন দরকার, কি কি এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার, যেগুলোকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বলবো, এই ওয়ার্ক প্ল্যানটাও তৈরি করে দেন। বিশ্বাস করেন প্রত্যেকটা গভর্নমেন্ট যারা কাজ করে প্রত্যেকে ওভারবার্ডেন্ড, বিকজ দ্য সিস্টেম ইজ সাচ, সিস্টেম কমপ্লাই করতে করতে এই বেচারাদের দিনের অর্ধেকটা চলে যায়। সাবস্ট্যান্টিভ কাজ করার কিন্তু আসলে সুযোগটা কম, অন্তত আমি সচিবালয়ে যা দেখেছি। ফলে এই সাবস্ট্যান্টিভ কাজে যদি আপনারা সাহায্য করেন, আমি মনে করি যে ওয়ার্ক প্ল্যানটা যদি একটা রোল আউট করে দিতে পারেন, এটা সরকারকে অনেকটাই সহায়তা করবে। আমরা প্রায় সময় ত্রিপাক্ষিক কথা শুনি, মালিক, শ্রমিক, সরকার। আমাদের আরো দুইটা পক্ষ যোগ করা উচিত। একটা হচ্ছে ভোক্তা। যখন আমরা ট্রানজিশনের কথা বলবো না, ভোক্তাদের একটা বড় ভূমিকা আছে সেখানে। আর প্রযোজ্য ক্ষেত্রে বিদেশি ক্রেতারা, বিদেশি রাষ্ট্রগুলো, let me just say this part in English, the Europeans have very high standard of human rights. And in most of the international law, there is commonly a provision that says that there will be standards laid down for this thing. But then standards may vary because the standard of one country may not be suitable for the standard of another country. By saying this, we start doing the discrimination. We have to set a standard that will be achieved by different countries at within different time span, but keeping different standards for different countries always does not serve the purpose. No European country will ever allow their old vessels to be broken on their beaches. This so-called industry called shipbreaking has been deliberately and by design been transferred to our part of the world in the name of employment. And it's staying here. Standards are different. If we follow the European standard, we will never be able to do the industry shipbreaking here in Bangladesh the way we are doing it now. And by trying to say that we are in a process of transition, it is not necessarily doing justice to the cause. কারণ আমরা যখন জাহাজ ভাঙায় আগুন লাগে তখন দেখি শ্রমিক মরে যায়, কিন্তু আমরা কিন্তু কখনো খোঁজ রাখিনি, ট্রেড ইউনিয়নের কেউ বলতে পারবেন না যে জাহাজগুলোতে কি পরিমাণ অ্যাসবেস্টস আসে, সেইটা দিয়ে শ্রমিকদের যে অ্যাসবেস্টোসিস যে ডিজিজগুলো হয় বা লাংস যে শক্ত হয়ে তারা মারা যাচ্ছে, এইটা বন্ধ করতে আসলে কি করা দরকার। এইটা যদি বন্ধ করতে চান তাহলে এই অ্যাসবেস্টসগুলো এমন প্রক্রিয়ায় আপনাকে সরাতে হবে যেটা অনেক ব্যয়বহুল হবে। যখন এটা ব্যয়বহুল হবে তখন আর এটা মালিকের জন্য লাভজনক হবে না। যখন এটা লাভজনক হবে না, সেই জায়গায় আপনি জাস্ট ট্রানজিশনটা কেমন করে বেশিবেন। জাস্ট ট্রানজিশন মানেটা কি? খারাপটাকে ভালো করাই জাস্ট ট্রানজিশন, নাকি কখনো কখনো খারাপটাকে না বলাও জাস্ট ট্রানজিশন? হোয়াট ইজ জাস্ট ট্রানজিশন? মানে বিশ্বের অনেক দেশ কিন্তু অনেক শ্রম এখন আর এলাও করে না। এই জন্য করে না যে এগুলো আসলে জাস্ট ট্রানজিশনে নেওয়ার সুযোগ নেই, গ্রিন ওয়াশিং এর সুযোগ আছে, কিন্তু জাস্ট ট্রানজিশনে নেওয়ার কিন্তু সুযোগ কম, আনলেস একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইজ ডান এবং স্ট্রিক্ট মনিটরিং ক্যান বি এনশিওর। তো আই উড
I definitely commend this effort যে এই কথাটা শুরু হয়েছে, এই কাজটা শুরু হয়েছে, কিন্তু আমরা যেন ট্রেন্ডি জিনিসগুলোর মধ্যে নিজেদেরকে কনফাইন্ড না রাখি। আমরা যেন ট্রেন্ডি যে স্লোগানগুলো সেইটাকেই গ্রহণ করে কাজ না আগাই। আমাদের দাবির সপক্ষে কি কাজগুলো করতে হবে এইটাও যেন আমরা বলি, খালি যেন সরকারকে না বলি, আমাদের বায়ারদেরকেও বলি, যারা আমাদেরকে সেন্ডার তাদেরকেও বলি। যখন ওরা আমাদের শার্ট নেয় তখন ওরা বলবে নো সোয়েট লেবার, যখন ওরা ওদের জাহাজটা পাঠিয়ে দিবে তখন আর এই কথাটা বলবে না, তাই না? তো এই জায়গাগুলোতে তো আমাদেরকে যখন মান মর্যাদা নিয়ে দাঁড়াতে হবে তখন সব জায়গাতেই মান মর্যাদা নিয়ে দাঁড়াতে হবে যে এটা আমি চাই, এটা আমি চাই না। আমি শ্রীলঙ্কার একটা উদাহরণ দিই। শ্রীলঙ্কাতে যখন এরকম অ্যাপ্রোচ করা হলো যে আমরা তোমাদের দেশে জাহাজ পাঠাতে চাই, শ্রীলঙ্কা তখন বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলো এই বলে যে আমার পরিবেশ বিবেচনায় এবং শ্রমিকদের সুরক্ষা বিবেচনায় আমি এই শিল্প গ্রহণ করতে পারছি না। তো আমরা যখন দর কষাকষি করবো, শ্রমিকদেরকে কর্মহীন করে দেওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য না, অবশ্যই কর্ম থাকবে। আমরা যখন ডিসেন্ট ওয়ার্ক বলবো তখন ডিসেন্সিটা যেন আমরা যেই কাজটা আপনি করবেন না সেই কাজটা শ্রমিক করলে ডিসেন্ট হতে পারে না। আমার কাছে ওইটাই হচ্ছে ডিসেন্সির ক্রাইটেরিয়া। হোয়াট ইজ ডিসেন্ট? আমি যেই কাজটা করব না কারণ ঝুঁকি আছে, সেই কাজটা আপনি অন্য কাউকে দিয়ে করাবেন, তাকে শ্রমিক বলবেন আর বলবেন এটা ডিসেন্ট, এটা কিন্তু ভাই হবে না। আমি যেই কাজগুলো করব সেই কাজগুলো যখন শ্রমিকেরা করবে সেগুলোই আমার কাছে ডিসেন্ট কাজ। এবং সেইখানে উত্তরণের জন্য আমাদের যেমন পলিসি সাপোর্ট দরকার, সেমন কংক্রিট অ্যাকশন দরকার। আমার দেশে কৃষক কেন আত্মহত্যা করবে? এবং এই ফেনোমেনন কিন্তু বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন লবণাক্ত পানি আরো ঢুকে যাবে, আরো সেচের পানির অভাব হবে, তখন কিন্তু এই প্রবণতা বাড়বে। কিন্তু সেখানে আমার ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস কি হওয়া উচিত? আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়ারও কিন্তু সুযোগ আছে। আমাদের কেবল রিঅ্যাক্টিভ হতে হবে এমন কোনো কথা নেই। উই ক্যান বি প্রোঅ্যাক্টিভ অ্যাজ ওয়েল। সো আই কংগ্রাচুলেট দ্য organizers and the sponsors of this event, a much needed event. বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যে কি পরিমাণ পরিশ্রম করে, আমরা যখন রাস্তায় যাব তখন দেখবো। আমার বাসায় যে মেয়েটা রান্না করে বা যে মেয়েটা আমার গৃহস্থালির কাজ করে, সে যে কি পরিমাণ পরিশ্রম করে, তার কোনো উইকলি হলিডে নাই। আমরা তার কোনো উইকলি হলিডে এখন পর্যন্ত এনশিওর করতে পারলাম না। কি পরিমাণ যে পরিশ্রম করে তার আন্দাজে কিন্তু সেই পরিমাণ জীবনযাত্রার মান তারা আসলে পাচ্ছে না। সেই জায়গাতে আমরা যারা একটা পর্যায়ে চলে এসেছি অবস্থা এবং অবস্থানের, আমাদের যেমন দৃষ্টান্ত সৃষ্টি করার প্রয়াস আছে, যে জায়গাগুলো একেবারে অবহেলিত তাদেরও কিন্তু এগোবার জায়গাতে। শুধু তবে একটা জিনিস আমি আপনার এখানে মিস করলাম, সেটা হলো পাথর ভাঙা শ্রমিকেরা। পাথর ভাঙা কিন্তু মারাত্মক ক্ষতি করে। বিশেষ উত্তরবঙ্গে যারা পাথর ভাঙছে মারাত্মক রকমের অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে ওরা পড়ে। আরেকটা কাজ আমি দেখি, এটা একটু বলে রাখি, এটা আপনারাও একটু খেয়াল রাখবেন। এআই আসলে শ্রমিকদের অনেক অসুবিধা হবে, তাই তো আমরা বলছি, কিন্তু আমরা কিন্তু অলরেডি শ্রমিক পর্যায়ে যারা কাজ করে তাদেরকে সরকারি সিস্টেমের ভিতরেই আউটসোর্সিং বলে একটা সিস্টেমে দিচ্ছি। সেই আউটসোর্সিংটা আসলে কতটা নিরাপত্তা দেয় আউটসোর্সিংয়ে যারা নিয়োজিত তাদের কাজে, এটাও কিন্তু একটা বড় দেখবার জায়গা। আমি বলছি না ইনএফিশিয়েন্ট ওয়ার্কফোর্সকে ধরে রাখতে হবে, কিন্তু মালিকের মর্জি মতন বা কর্মকর্তার মর্জি মতন বিদায় করে দেবে এটাও কিন্তু হবে না। এটার সাথে রাজনীতি আছে। আমার সময়ে আউটসোর্সিং আমার চেনার লোকেরা পায়, আবার যখন আপনি চলে আসলেন আপনার চেনা লোকদেরকে চাকরি দিতে হবে, তখন আমার চেনা লোকেরা বাতিল হয়ে আপনার চেনা লোকেরা ঢুকলো কিনা, সেইখানে ওদের আউটসোর্সিং শ্রমিকদের সেফগার্ড আছে কিনা, এখানেও আমি মনে করি সরকারের সাথে আপনাদের একটা কাজ করার সুযোগ আছে। আপনাদের সব দাবি পূরণ হোক, কারণ আপনাদের দাবি আমারও দাবি। এটা একটা প্রসেস, ইট টেকস টাইম, কিন্তু আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, আমরা যেন হাইলি পলিটিক্যাল থাকি, আমরা যেন নন পার্টিজান থাকি সো ফার ইট কামস টু লেবার রাইটস, আমরা যেন নারী শ্রমিকদের কথা আলাদা করে ভাবি, আমরা যেন শিশু শ্রমের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা সত্যিকার অর্থে জাস্ট ট্রানজিশনে যাই, যেই জাস্ট ট্রানজিশনে আমি এমন কোনো কাজ করতে একজনকে বাধ্য করব না যা আমি নিজে কখনো করব না। ধন্যবাদ।